শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে সুফি সাধকদের উপর অস্বাভাবিক হারে বেড়ে গেছে মব সন্ত্রাস, লঙ্ঘিত হচ্ছে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার। আবারও মালিকানা ফিরে পেতে পারেন সংকটে থাকা ব্যাংকের সাবেক মালিকেরা, ভেস্তে যেতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ। এ যেন পর্বতের মুশিক প্রসব। পাকিস্তানে ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, ম্যারাথন বৈঠকের ফল শূন্য। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গবেষণা প্রতিষ্ঠান মাকামের প্রতিবেদন অনুযায়ী আগস্ট 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত 17 মাসে সারা দেশে অন্তত 134টি মাজারে হামলার খবর পাওয়া গেছে। তবে মাঠ পর্যায়ে অনুসন্ধান করে তারা 97টি হামলার ঘটনার নিশ্চিত প্রমাণ পেয়েছেন। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশ জুড়ে মাজার ও সুফি স্থাপনার উপর নজিরবিহীন হামলার ঘটনা অব্যাহত রয়েছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থার তথ্য মতে গত 17 মাসে অন্তত শতাধিক মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে পীর ও সাধু ফকিরদের হত্যার মতো ভয়াবহ ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। সংবিধানের 41তম অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের নিজস্ব ধর্ম ও আদর্শ পালনের যে মৌলিক অধিকার রয়েছে, এই হামলাগুলো তার সরাসরি পরিপন্থী। আইনের তোয়াক্কা না করে উত্তেজিত জনতার এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেবল আইনের শাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও চরম লঙ্ঘন। সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির সঙ্গে কেউ সম্মান ও প্রাণহানির মতো ঘটনা কোনোভাবেই ঘটাতে পারে না, কিন্তু এদেশের সর্বোচ্চ আইনটিও আজ যেন অসহায়। বিশেষজ্ঞরা বলছেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতির অংশ এই মাজারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অনীহা অপরাধীদের অপরাধ করার সুযোগ করে দিচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে সামাজিক ও ধর্মীয় সহাবস্থান দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়বে। জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সংশোধনের মাধ্যমে পুনর্গঠনাধীন সংকটাপন্ন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার আইনি পথ তৈরি হয়েছে। 18 ক ধারা সংযোজনের ফলে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী সহ 5টি ব্যাংকের সাবেক মালিকরা এখন শেয়ার ও সম্পদ পুনরায় অধিগ্রহণের আবেদন করতে পারবেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের সংস্কারের অংশ হিসেবে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন বিধান অনুযায়ী সাবেক মালিকদের আবেদনের পর 3 মাসের মধ্যে নির্ধারিত অর্থের 7.50% পে অর্ডার দিতে হবে এবং বাকি অর্থ 10% সুদে 2 বছরে পরিশোধ করতে হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একে বাজার ভিত্তিক সমাধান উল্লেখ করে বলেন, এতে সরকারের আর্থিক চাপ কমবে এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত হবে। তবে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, শর্তগুলো অত্যন্ত সহজ হওয়ায় বিতর্কিত মালিকরা পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারেন। এমনকি ডাউন পেমেন্ট দিয়ে বাকি অর্থ ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে শোধ করার সুযোগ তৈরি হতে পারে, যা সংস্কার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। সারা দুনিয়াকে অপেক্ষায় রেখে পাকিস্তানে শুরু হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। সারা জাগানো সেই আলোচনা মাত্র একদিনেই ব্যর্থ হয়ে গেল। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ওয়াশিংটনের পথে রওনা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এর ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনা। এদিকে উচ্চ পর্যায়ের ওই আলোচনা শেষে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি করা থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে একথা বলেছেন। ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শেষ হওয়ার পর এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তার রেড লাইন বা যেসব শর্তে দেশটি ছাড় দিতে রাজি নয় তা স্পষ্ট করেছে, কিন্তু ইরান আমাদের শর্তে রাজি হয়নি। পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।
সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি। ধর্মের নামে নিজের বিনোদনের জন্য বাগেরহাট মাজারে একটি স্বাদু পানির পুকুরে আটকে রাখা হয়েছে নৃশংস শিকারী নোনা পানির কুমিরদের। সেই কুমিরের সামনে ছেড়ে দেওয়া হচ্ছে জীবিত ছাগল, মুরগি, এমনকি কুকুরও। এই নৃশংসতা নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। রাজধানীর হাজারীবাগের মার্কাজউদ্দিন ইনস্টিটিউট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে ধর্ষণের মামলায় তদন্তের সত্যতা পেয়ে শিক্ষক ওমর ফারুক ও এক কিশোরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলাটি বর্তমানে বিচারের জন্য প্রস্তুত হলেও ভুক্তভোগী পরিবার আর এটি চালাতে চাচ্ছে না। আসামি পক্ষ ক্ষমা চাওয়ায় মানবিক কারণে মামলার আপোষ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনজীবীরা। শিশুটির বাবা মা জানান, গরিব মানুষ হিসেবে আইনি ঝক্কি এড়াতেই তারা ক্ষমা করেছেন। তবে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধর্ষণের মামলা আইনত আপোষযোগ্য নয়। বর্তমানে শিক্ষক ওমর ফারুকের মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং কিশোর আসামির মামলাটি শিশু আদালতে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। মামলা চলাকালীনই জামিনে রয়েছে কিশোর আসামি। প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে 92 বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে পরলোক গমন করেছেন। তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বুকে সংক্রমণ ও ক্লান্তিজনিত কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 8 দশকের দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে শাস্ত্রীয়, পপ, গজল ও লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারার হাজার হাজার গান গেয়েছেন। বহুমুখী কণ্ঠের এই জাদুকর দাদা সাহেব ফালকে পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতের একটি স্বর্ণযুগের অবসান হলো। ভারত সহ বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে লোকসান করেছে শেয়ার বাজার তালিকাভুক্ত সরকারি কোম্পানি ন্যাশনাল টিউবস। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিটি চলতি 2025 থেকে 26 অর্থবছরের প্রথম 9 মাসে 5,57,00,000 টাকা লোকসান করেছে। তার আগের অর্থবছরের প্রথম 9 মাসে কোম্পানিটি 3.25 কোটি টাকা মুনাফা করেছিল। সেই হিসাবে চলতি অর্থবছরে সরকারি কোম্পানিটি আবার লোকসানের ধারায় ফিরে এসেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পরিষদের সভায় চলতি অর্থবছরের প্রথম 9 মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। চলতি বছরের প্রথম 3 মাসের হিসাবেও কোম্পানিটি লোকসান করেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশের তারকা ভার উত্তোলক মাবিয়া আক্তার। ঘটনার সূত্রপাত গত বছরের সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে। গেমস শুরুর আগে 29 অক্টোবর ঢাকার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ফুরোসেমাইড ও ক্যানরেননের উপস্থিতি পাওয়া যায়, যা মূলত শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে। সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা গত বৃহস্পতিবার তাকে 2 বছরের নিষেধাজ্ঞার চিঠি পাঠিয়েছে। তবে শাস্তির খবরে ভেঙে পড়লেও নিজেকে নির্দোষ দাবি করেছেন মাবিয়া। তার দাবি, তিনি কোনো অনৈতিক সুবিধা নিতে নয়, বরং চিকিৎসকের পরামর্শে চোটের চিকিৎসা নিতে গিয়েই বিপদে পড়েছেন। 2012 সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার ঝুলিতে আছে আন্তর্জাতিক 5টি সোনা। 2016 ও 2019 SA গেমসে টানা 2 বার সোনা জিতেছেন। বাঙালিয়ানার সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।